প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমুর মধ্য দুপুর। আজ তৃতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। রানু টাকা নিয়ে এসেছে, সবটা আনতে পারেনি। 1,300 টাকা এনেছে। টাকার সঙ্গে প্লাস্টিকের 2টা আইসক্রিমের বাটি, একটা বাটিতে মোরগ পোলাও, অন্য বাটিতে ফিরনি। দুইটাই সে নিজে রান্না করেছে। আমার ধারণা ওই দিনের খাবারটা ফেরত দিতে চাচ্ছে। মনে হচ্ছে এই মেয়ে ঋণ রেখে মরে যাওয়ার টাইপ না। রানু বলল, আপনি এই বাড়ির কে বলুন তো? আমি দারোয়ানকে বললাম, হিমু সাহেবের ফ্ল্যাটে যাব, দারোয়ান চিনে না। আমি এই বাড়ির চাকর, ভদ্রভাষায় গৃহভৃত্য। বাবু কহিলেন, বুঝেছ ওপেন টাইপ, আমাকে চেনার কথা না, চাকরের পরিচয়ে ফ্ল্যাটের পরিচয় না। রানু বলল, আপনি কেন সব সময় আমার সঙ্গে এইভাবে কথা বলেন? ওই যে বুড়ো মানুষটা ইজি চেয়ারে বসে বই পড়ছেন, তিনি আপনার কে হন? মুনিব হন। উনি মুনিব, আমি ভৃত্য। অসম্ভব, উনি আপনার বাবা, আমি চেহারা দেখেই বুঝেছি। কথাবার্তার এই পর্যায়ে পল্টু স্যার ঘাড় ঘুরিয়ে তাকালেন এবং চিহ্নিত ভঙ্গিতে বললেন, হিমু, বাবুই পাখি তালগাছ ছাড়া অন্য কোথাও বাসা বাঁধে না? জি না স্যার। যদি সব তালগাছ কেটে ফেলা হয়, তখন ওরা কোথায় বাসা বাঁধবে? ওরা একটা সমস্যায় তো পড়বেই, অন্য কোনো গাছে ট্রাই করবে। কোন গাছ? আমার ধারণা সুপারি গাছে প্রথম চেষ্টা করবে। পল্টু স্যার চিহ্নিত ভঙ্গিতে বললেন, জিনিসটা অদ্ভুত না? বাবুই পাখিদের তালগাছেই বাসা বাঁধতে হবে। গভীর কোনো চিন্তার বিষয় এর মধ্যে আছে। চিন্তার বিষয় তো আছেই। ওই মেয়েকে? স্যার, আমাদের বাবুর্চি। পল্টু স্যার খুবই অবাক হয়ে বললেন, আমাদের বাবুর্চি আছে? জানতাম না তো। নিজেদের বাবুর্চি আছে, অথচ আমরা হোটেল থেকে খাবার এনে খাচ্ছি কেন? আমি বললাম, আজই অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে, সে তার রান্নার স্যাম্পলও নিয়ে এসেছে। দুপুরে আপনাকে খেতে দেব, মোরগ পোলাও আর ফিরনি। খেয়ে যদি আপনার পছন্দ হয়, সঙ্গে সঙ্গে চাকরি পার্মানেন্ট। পল্টু স্যার বললেন, একবেলা রান্না খেয়ে তার রন্ধনশৈলী বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আমি বললাম, তাহলে 1 সপ্তাহ রাধুক, 1 সপ্তাহ পরে বিবেচনা করা হবে। মেয়েটার নাম কি? স্যার, আপনিই জিজ্ঞেস করুন। আমি রানুর দিকে তাকালাম। সে আমাদের কথাবার্তায় পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেছে। বিভ্রান্ত হয় স্বাভাবিক, অতি বুদ্ধিমতীরাও বিভ্রান্ত হবে। পল্টু স্যার হাতের বই বন্ধ করে চোখের চশমা ঠিক করলেন। চশমা ঠিক করা মানে চশমার ফাঁক দিয়ে দেখার চেষ্টা। পল্টু স্যার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনার সময় এই কাজটা করেন। নাম কি বলো? রানু। রান্না কোথায় শিখেছ? মার কাছে শিখেছি। মনে করো তুমি কই মাছের ঝোল রান্না করছো। সাধারণ লবণ দিয়ে রান্না করলে যে স্বাদ হবে, বিট লবণ দিয়ে রান্না করলেও কি সেই একই স্বাদ হবে? বিট লবণ দিয়ে যে মাছের ঝোল রান্না করা যায়, এটাই আমি জানি না। কোন রান্নাটা তুমি ভালো পারো? ইলিশ মাছের ডিমের ঝোল। পল্টু স্যার আমার দিকে তাকিয়ে বললেন, হিমু, চট করে একটা ইলিশ মাছ নিয়ে এসো। আমারও হঠাৎ করে কেন জানি ইলিশ মাছের ডিমের ঝোল খেতে ইচ্ছে করছে। বাবুর্চি চাকরির পার্মানেন্ট হবে কিনা তা ইলিশ মাছের ডিম রান্নার উপর নির্ভর করবে। রানুর হতবম্ব ভাব ক্রমেই বাড়ছে। একসময় সে গা ঝাড়া দিয়ে উঠল, কঠিন গলায় বলল, একটা ভুল হচ্ছে। আমি বাবুর্চির কাজের জন্য এ বাড়িতে আসিনি। আমাকে এইসব কেন বলছেন? আমাকে দেখে কি বাবুর্চির মতো লাগছে? পল্টু স্যার আমার দিকে সাহায্যের জন্য তাকালেন। রানুর কথায় তিনিও খানিকটা হকচকিয়ে গেলেন। আমি বললাম, রানু শোনো, আয়া বা বাবুর্চি এরা দেখতে আলাদা হয় না। এদের কোনো আলাদা পোশাকও নেই। এবং সত্যি কথা বলতে কি, তোমার ভাবভঙ্গির মধ্যে কিছু বাবুর্চির ভাব অবশ্যই আছে। পল্টু স্যার ভরসা পেয়ে বললেন, অবশ্যই অবশ্যই, খুবই সত্য কথা। কথাবার্তা বোয়া টাইপ, ঝগড়া ঝগড়া ভাব। আমি বললাম, তারপরেও তোমাকে বাবুর্চির চাকরি অফার করায়
তোমার যদি সম্মানহানি হয়ে থাকে তাহলে আমি এবং স্যার আমরা দুজনই দুঃখিত। পল্টু স্যার বললেন, হ্যাঁ দুঃখিত, তবে বাবুর্চির কাজের মধ্যে কোনো অসম্মান নেই। পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি বাবুর্চি ছিলেন, যেমন এরিস্টটল, লিওনার্দো দা ভিঞ্চি। রানু বলল, উনারা বাবুর্চি ছিলেন? পল্টু স্যার বললেন, অবশ্যই, নিজেরা নিজেদের খাবার রান্না করে খেতেন। এখন তুমি বলো, বেতন কত চাও? রানু বলল, বেতন কত চাই মানে কি? তুমি নিশ্চয়ই বেতন ছাড়া কাজ করবে না, আর আমার পক্ষেও আকাশ পাতাল বেতন দিয়ে বাবুর্চি রাখা সম্ভব না। লকার খোলা যাচ্ছে না। রানু বলল, আমরা একই কথাবার্তায় ঘোরাফিরি করছি, হয় আপনি কনফিউজড নয়তো আমি কনফিউজড। আমি এখন চলে যাচ্ছি, কিছু মনে করবেন না। আসসালাম আলাইকুম। পল্টু স্যার সালামের জবাব না দিয়ে বইয়ে মন দিলেন। পাতা উল্টে বইয়ের দিকে ঝুঁকে এলেন। তার চোখ চকচক করতে লাগলো। রানু আমার দিকে তাকিয়ে বলল, আমি কি আপনার সঙ্গে আলাদা 1 মিনিট কথা বলতে পারি, আড়ালে? আমি বললাম, আড়ালে যাবার দরকার নেই, এখানেই কথা বলতে পারো। স্যার বই পড়া শুরু করেছেন, এখন কোনো কিছুই তার মাথায় ঢুকবে না। তাকে এই ছাগলা বই পাগলা বলে গালিও দিতে পারো, তিনি কিছুই বুঝবেন না। রানু কঠিন গলায় বলল, আপনি দয়া করে অন্য ঘরে আসুন প্লিজ। আমি রানুকে নিয়ে রান্নাঘরে গেলাম। এ বাড়িতে শুধুমাত্র রান্নাঘরেই 2টা প্লাস্টিকের টুল আছে, পিঁড়ির আধুনিক সংস্করণ। রানুকে বসতে বললাম, সে বসল না। থমথমে গলায় বলল, আপনি কি সত্যিই উনার সার্ভেন্ট? চাকর বলতে লজ্জা লাগছে বলে সার্ভেন্ট বলছি। আমি বললাম, সরাসরি চাকর বলতে পারো, লজ্জা পাওয়ার কিছু নেই। ভৃত্যকে স্বয়ং রবীন্দ্রনাথ উঁচু মর্যাদা দিয়েছেন, তার বিখ্যাত লাইন আছে, আমি তব মালঞ্চের হব মালাকার। মালাকার বেটা চাকর ছাড়া কিছুই না। হাই লেভেলের কথা বন্ধ করে সরল করে বলুন, ঘটনা কি? আপনি চাকর হবেন কেন? আমি একটা জরুরি মিশন নিয়ে এখানে কাজ করছি। কি মিশন? পল্টু স্যারের বহু টাকার মালিক, 20 কোটি টাকার বেশি তো বটেই। উনি মারা গেলেই সোহাগ নামের একজন পুরো সম্পত্তির মালিক হবে। আমার মিশন হচ্ছে উনি যাতে দ্রুত মারা যান সেই ব্যবস্থা করা। তার মানে ভদ্রলোকের সময় ঘনিয়েছে, 2টা কিডনি নষ্ট। আমাকে দেখতে হবে তিনি যেন কিডনি ট্রান্সপ্ল্যান্টে রাজি না হন। বুঝতে পারছো? না। আমি গলা নামিয়ে বললাম, আমি এ বাড়িতে ঢুকেছি তাকে কিডনি দেব এই অজুহাতে। এখন তার ধারে কাছে যাচ্ছি না। স্যারের শরীর দ্রুত খারাপ হচ্ছে, পরিকল্পনা মতো সব এগুচ্ছে। রানু বলল, আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমাকে এই গোপন কথাগুলো কেন বলছেন? তোমাকে বলছি কারণ তুমিও এই পরিকল্পনার অংশ। রানুবাই চিৎকার করে বলল, আমি কি করে এই পরিকল্পনার অংশ হব? মাঝে দেখালা তোমাকে কিডনি দেবার জন্য ফিট করেছে, ঠিক বলছি না? রানু হতভম্ব গলায় বলল, সেই কিডনি কি উনার জন্যে? অবশ্যই। তোমাকে কি করতে হবে শোনো। বুড়োটাকে নানান কথায় ভুলিয়ে ভালিয়ে কিডনি ট্রান্সপ্লান্টটা দেরি করাবে, যেন দ্রুত কর্মকাবার হয়ে যায়। সোহাগ ভাইজান বগল বাজাতে পারেন। রানু বলল, আপনি অতি ভয়ঙ্কর মানুষ। আমি আগেই ধারণা করেছিলাম। আমার উচিত সবকিছু পুলিশে জানানো। ভুলেও এই কাজ করবে না। পুলিশও আমাদের কেনা। সবচেয়ে সহজ পণ্য হলো মানুষ। মানুষ কেনা কোনো সমস্যাই না। মানুষের মধ্যে সবচেয়ে সহজে কেনা যায় বুদ্ধিজীবীদের। তারা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করেন কখন বিক্রি হবেন। বকবকানিটা বন্ধ করবেন? করলাম। আমি এখন চলে যাব। তবে ভাববেন না আমি সহজ মেয়ে। একটা মানুষকে খুন করবেন আর আমি সব জেনে শুনেও চুপ করে থাকব? খুন তো করছি না, নেচারের উপর নির্ভর করছি। নেচার তার কোর্সে চলবে। যথাসময়ে পল্টু স্যার বই পড়তে পড়তে পটল তুলবেন, উনার জন্যও ভালো। বই পড়তে পড়তে খুব কম মানুষই মারা যায়। শুধু একজনকে পাওয়া গেছে, যিনি বই পড়া শেষ করে লাইব্রেরি থেকে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে মারা গেছেন। মুঘল বাদশা হুমায়ুন। রানু বলল, আপনার প্রতিটি কথাই অসহ্য লাগছে। আমি আরেকবার উনার সঙ্গে কথা বলতে পারি? আমি বললাম, কি কথা বলবে? উনাকে জিজ্ঞেস করে জানবো আপনি যা বললেন
সেটা সত্যি কিনা। কিভাবে জানবে? সরাসরি জিজ্ঞেস করবে? আমাকে ফাঁসাবে? আপনার ভয় নেই, সরাসরি কিছু জিজ্ঞেস করব না। আমি বোকা মেয়ে না। রানুকে আবার পল্টু স্যারের কাছে নিয়ে গেলাম। পল্টু স্যার বই থেকে মাথা তুলে আনন্দিত গলায় বললেন, তোমার বেতন কত ঠিক হয়েছে? রানু বলল, স্যার, আমি তো আগেই বলেছি আমি বাবুর্চির কাজ করব না। আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি। পল্টু স্যার বললেন, প্রশ্নের জবাব দিতে পারবো না, দেখছো না বই পড়ছি। স্যার, ছোট্ট প্রশ্ন, হিমু নামের এই মানুষটা কি আপনাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে নিষেধ করেছে? হ্যাঁ, করেছে, এবং তার কথা আমার কাছে অত্যন্ত যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে। কেন আমি অন্য একজনের শরীরের অংশ নিয়ে বেঁচে থাকব? যার কিডনি নিলাম তার থাকবে একটা মাত্র কিডনি, সেটা নষ্ট হয়ে গেলে বেচারার গতি কি হবে? রানু বলল, স্যার, আমি যাই, সালাম আলাইকুম। একটাই অনুরোধ, আপনার কাজের লোকের কথায় আপনি বিভ্রান্ত হবেন না। আপনাকে বেঁচে থাকতে হবে। পল্টু স্যার বললেন, কেন? আমি তো সোসাইটিতে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারছি না, শুধু বই পড়ছি। আমার বেঁচে থাকা মানে দরিদ্র দেশের কিছু খাবার নষ্ট করা, বাতাস থেকে কিছু অক্সিজেন নিয়ে গ্রিন হাউস এফেক্টে আগিয়ে নেওয়া। এসব যুক্তি কি আপনার ওই লোক আপনাকে বুঝিয়েছে? হ্যাঁ, তার যুক্তি খুবই ভালো। এখন তুমি যাও, বই পড়ছি তো। বই পড়ার সময় ফালতু কথাবার্তা খুবই অসহ্য লাগে। রানু বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। যে দৃষ্টি সে আমাকে দিল, ইংরেজিতে তাকে বলে অ্যাসলোক, বাংলায় ভস্য দৃষ্টি। মুনি ঋষিদের টাইমে তারা এই দৃষ্টি দিয়ে দুষ্ট লোককে ভস্য বানিয়ে ফেলতেন। সেই বস্য ঘায়ে মেখে সাধনায় বসতেন। ভস্য নষ্ট হতো না, কাজে লাগত। রানু যাবার ঘণ্টাখানিকের মধ্যে বাদল এসে উপস্থিত। দরজা খুলতেই সে ঢুকল। কিছুক্ষণ পল্টু স্যারকে জল চোখে দেখল, তারপর নিচু গলায় বলল, হিমুদা, এই ভদ্রলোকের সঙ্গে কারো একজনের চেহারার মিল পাচ্ছি। কে বলো তো? আমি বললাম, ফিসফিস করে কথা বলতে হবে না। উনি যখন পড়ায় ব্যস্ত থাকেন তখন বাড়ির ছাদে অ্যাটম বোমা ফাটলেও উনি ঠিকমতো শুনতে পাবেন না, ভাববেন বেলুন ফুটেছে। এই সিন্ড্রোমের নাম পাটবধির সিন্ড্রোম। কার চেহারার সঙ্গে মিল সেটা বল। দুজনের চেহারার সঙ্গে খুব মিল। একজন হচ্ছেন আরব্য রজনীর বুড়োটা, যে ঘাড়ে চেপে থাকে, ঘাড় থেকে নামে না। ঠিক বলেছ তো। আবার উনি যখন বই পড়া বন্ধ করে মাথা তুলে তাকান, তখন তাকে খানিকটা টেকো মাথা আইনস্টাইনের মতো লাগে। বাদল বলল, হিমুদা, দুদিন যদি তোমার সঙ্গে থাকি তাহলে কোনো সমস্যা আছে? ইউনিভার্সিটি বন্ধ, বাসায় যেতে ইচ্ছে করছে না, অনেকদিন তোমার সঙ্গে দেখাও হয় না। থাকবো দুদিন। থাক। রাতে ঘুমাবো কোথায়? মেঝেতে ঘুমাবি। চাকর বাকরের আত্মীয় স্বজন এলে কোথায় ঘুমায়? মেঝেতে ঘুমায়। চাকরের আত্মীয় হিসাবে দুদিন থাক, ভালো লাগতে পারে। বাদল চোখ মুখ উজ্জ্বল করে বলল, ভেরি ইন্টারেস্টিং আইডিয়া। ভদ্রলোক কি পড়ছেন? এখন একটা উপন্যাস পড়ছেন, ১৫০ পৃষ্ঠার উপন্যাস। আমি সেই উপন্যাসের পাতা ব্লেড দিয়ে কেটে ৭০ পৃষ্ঠা করে দিয়েছি। একটা পাতার পরেই তারপরের পাতা মিসিং। দেখতে যাচ্ছি উনি ব্যাপারটা ধরতে পারেন কিনা। ধরতে পাচ্ছেন না? উনি খুব আগ্রহ নিয়ে উপন্যাসটা পড়ছেন, প্রায় শেষ করে ফেলেছেন। বাদল মুগ্ধ গলায় বলল, দস্তয়েভস্কির উপন্যাস থেকে উঠে আসা ক্যারেক্টর। হিমুদা, আমার সঙ্গে পরিচয় করিয়ে দাও। আমি পরিচয় করিয়ে দিলাম। হাত কচলাতে কচলাতে বললাম, স্যার, এর নাম বাদল, আমার খালাতো ভাই। দুদিন আমার সঙ্গে থাকবে, খাবে, তবে বিনিময়ে কাজ করে দেবে। ফ্লোর মুছবে, কাপড় ধুয়ে দিবে, লকারটা খোলার ব্যাপারেও কাজ করবে। এর অঙ্কের মাথা ভালো। পল্টু স্যার বললেন, গুড, ভেরি গুড। বাদল বলল, স্যার, যে বইটা পড়ছেন সেটা পড়তে কেমন লাগছে? পল্টু স্যার বললেন, পড়তে খুবই ভালো লাগছে, তবে বইয়ের অনেকগুলো পাতা নেই। কেউ একজন ইভেন নাম্বার দিয়ে শুরু প্রতিটি পাতা কেটে রেখেছে। তাতে আমার অসুবিধা হচ্ছে না, বরং সুবিধা হচ্ছে। বাদল আগ্রহ নিয়ে বলল, কি সুবিধা স্যার?
মিসিং পাতাগুলোতে কি আছে কল্পনা করে খুবই আনন্দ পাচ্ছি। আমি ঠিক করেছি এরপর যে বই পড়ব তার ওড এবং ইভেন নাম্বারের পাতাগুলো কেটে রাখব। বাদল বলল, স্যার, আপনি তো মহাপুরুষ পর্যায়ের মানুষ, দয়া করে একটি বাণী দিন। কি বাণী দিব? বাদল বলল, আপনার মতো মানুষ যা বলবেন সেটাই বাণী। একটা গালি যদি দেন সেটাও হবে বাণী। দয়া করে আমাকে একটা গালি দিন। সত্যি গালি দেব? জি স্যার, এই মুহূর্তে তেমন কোনো গালি মনে পড়ছে না, একটু পরে দেই। জি আচ্ছা স্যার। বাদল আগ্রহ নিয়ে গালির জন্য অপেক্ষা করছে। পল্টু স্যারকে বেশ চিহ্নিত মনে হচ্ছে। সম্ভবত লাকসই গালি পাচ্ছে না, না পাওয়ারই কথা। বাংলা ভাষায় গালির সম্ভার তত উন্নত না। বেশিরভাগ গালি পশুর সঙ্গে সম্পর্কিত। কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, গাধার বাচ্চা। নতুন ধরনের গালি কিছু হয়েছে, যেমন তুই রাজাকার। আরো গালি থাকা দরকার। একটা জাতির সংস্কৃতি অনেক পরিচয়ের একটি হচ্ছে গালির সম্ভার। চীন দেশে গালির অভিধান পর্যন্ত আছে। আহারে কি সভ্যতা! স্যারের ড্রাইভার এসে দরজা দিয়ে মুখ বের করে চোখ টিপল। চোখ টিপায় এর সীমাহীন পারদর্শিতা। চোখ টিপ দিয়ে বুঝিয়ে দিল বিরাট সমস্যা। আমি কাছে গিয়ে বললাম, কি সমস্যা? ড্রাইভার হাঁসের মতো ফ্যাসফ্যাসে গলায় বলল, কিসলু ভাই আসছে। একা আসে নাই, দলবলে আসছে। কিসলু ভাইটাকে? সোহাগ ভাইজানের গ্রুপের লিডার, ডেঞ্জার আদমি। আপনার খবর দিতে বলছে। খবর দিলাম। এখন আপনি কি করবেন সেটা আপনার বিবেচনা। আমাকে কি করতে বলো? পালায়া যান, জানে বাঁচবেন। জানে মেরে ফেলার সম্ভাবনা আছে কি? অবশ্যই। বললাম না ডেঞ্জার আদমি। পালাবো কোন দিক দিয়ে? এর চেয়ে বরং ডেঞ্জার আদমির সঙ্গে কথা বলতে থাকি। সুযোগ বুঝে এক ফাঁকে ঝেড়ে দৌড়, এক দৌড়ে পগার পার। ড্রাইভার শুকনো মুখে বলল, আমার যা বলার বলে দিয়েছি, আরেকবার বলতেছি, ডেঞ্জার আদমি। ডেঞ্জার আদমি কিসলুবাই ড্রাইভারের ঘরের সামনের চেয়ারে বসে আছে। সে জিন্সের প্যান্টের সঙ্গে কমলা রঙের গেঞ্জি পরেছে। গেঞ্জিতে লেখা লাভ বাংলাদেশ। বঙ্গপ্রেমিকের চেহারায় ইঁদুর ভাব আছে। সব মানুষ যে বাদর থেকে এসেছে তা না, কিছু মানুষ হয় ইঁদুর থেকেও এসেছে। আমি ডেঞ্জার আদমির কাছে এগিয়ে গেলাম। ড্রাইভার অন্যদিকে তাকিয়ে সিগারেট টানছে। ডেঞ্জার আদমির লোকজন কাউকে দেখছি না, তবে তারা আশেপাশেই যে আছে তা ডেঞ্জার আদমির প্রশান্ত মুখভঙ্গি দেখে বুঝতে পারছি। এই ধরনের বিপজ্জনক লোক একা যখন থাকে তখন অসহায় বোধ করে। আমি ডেঞ্জার স্যারের সামনে দাঁড়িয়ে বললাম, এই তুই চাস কিরে শুয়োরের বাচ্চা? ড্রাইভারের মুখ থেকে জ্বলন্ত সিগারেট পড়ে গেল। সে মাথা ঘুরিয়ে ফেলফেল করে তাকালো। মনে হচ্ছে তার পৃথিবী উলটপালট হয়ে গেছে। আমি বললাম, এখনো চেয়ারে বসে আছিস? উঠে দাঁড়া, তেলাপোকার ছানা। তেলাপোকার ছানা গালিটা বের করে ভালো লাগছে। মনে হচ্ছে আরো কিছু নতুন গালি আবিষ্কার করে ফেলবো। এই তেলাপোকা, তোর নাম কি? হতভম্ব ডেঞ্জার আদমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ইসলু। আমার কাছে এসেছিস কি জন্যে? তোকে কি সোহাগ পাঠিয়েছে? ওই মাকড়সাটা এখন কোথায়? হাসপাতালে ভর্তি হয়েছে? হুম। হুকিরে হারামজাদা, বল জি স্যার। তোকে আজ মোহাব্বত শিখাইয়ে দিব। সোহাগের রাজস্থানী চাকুটা প্যান্টের ভেতর আপনা আপনি খুলে গেছে, ঠিক বলছি না? জি স্যার। তোর প্যান্টের পকেটে তো পিস্তল আছে, আছে কিনা বল? জি স্যার। গুলি নাই? পিস্তল নিয়ে ঘুরছিস কোন মতলবে? পিস্তলের গুলি কই? ডেঞ্জার আদমি ভিড়ভিড় করে বলল, যে গুলি আছে সেটা এই পিস্তলে ফিটিং হয় না। পিস্তল আর গুলি দেখে শুনে কিনবি না? আমার কাছে কি জন্য এসেছিস ঝটপট বল। ভুল হয়েছে, আপনাকে চিনতে পারি নাই। এখন চিনেছিস? ডেঞ্জার আদমি কিসলু হতাশ চোখে এদিক ওদিক তাকালো। সে এমনই হতভম্ব হয়েছে যে মাথা এলোমেলো পর্যায়ে চলে গেছে। ডেঞ্জার আদমি জাতীয় ছেলেপুলেরা অসম্ভব ভীত হয়। উস্তাদ, বিদায় দেন, চলে যায়। কানে ধর। কানে ধরে লেফট করতে করতে যা। তোর বন্ধুরা সবাই যেন দেখে তুই কানে ধরে আছিস। আর শোন, পিস্তলের জন্য ফিটিংগুলি যেদিন পাবি সেদিন এসে আমার সঙ্গে দেখা করবি, মনে থাকবে? জি উস্তাদ। এখনো কানে ধরছিস না কেন? কানে ধর।
ডেঞ্জার আদমি কানে ধরল। ড্রাইভারের মুখের হা এতই বড় হয়েছে যে মুখের ভেতর দিয়ে খাদ্যনালীর খানিকটা দেখা যাচ্ছে। হাঁটা শুরু কর। এক কদম যাবি, কিছুক্ষণ থাকবি, আবার এক কদম যাবি, কিছুক্ষণ থামবি। মনে থাকবে? মনে থাকবে উস্তাদ। ডেঞ্জার আদমি চলে যাচ্ছে। ড্রাইভার ফেল করে তাকাচ্ছে, মাঝে মাঝে ঢোক গিলছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, হামকি দামকি করে বড় বাচ্চা বেঁচে গেছি, তাই না ফজলু? ফজলু বিড়বিড় করে বলল, জি উস্তাদ। মানুষের সব দিন সমান যায় না। কোনো কোনো দিনকে বলা যায় ভেজিটেবল ডে, তাও উল্লেখযোগ্য ভেজিটেবলও না, কদুটা ভেজিটেবল। আবার কিছুদিন থাকে সংবাদপত্রের ভাষায় ঘটনাবহুল, যেমন আজকের দিন। ডেঞ্জার আদমি কিসলু ভাইকে বিদায় করে উপরে এসেছি। পল্টু স্যার হাতের উপন্যাস ছুঁড়ে ফেলে বললেন, অসাধারণ উপন্যাস পড়ে শেষ করলাম। টান টান উত্তেজনা। দুপুরের খাবার দাও, দেখি নতুন বাবুর্চি ইলিশ মাছের ডিম কেমন রান্না করেছে। আমার মন বলছে ভালো হয়েছে। বাবুর্চি নেই, ডিমও নেই। এই দুঃসংবাদ দেওয়ার আগেই দরজায় কলিং বেল বাজল। ঘরে ঢুকলো রানু, হাতে টিফিন ক্যারিয়ারের একটা বাটি। আমি বললাম, কি এনেছো? ডিমের ঝোল। রানু কিছু বলল না, হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার চোখে মুখে আষাঢ়ের ঘনঘটা। আমি বললাম, স্যারকে খাবার দাও, স্যারের খিদে লেগেছে। রানু বলল, আপনার মাজেদা খালা আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন। আমি বললাম, চিঠিটা আমার হাতে দিয়ে তুমি কাজে লেগে পড়ো, বাদল তোমাকে সাহায্য করবে। তাকে বুঝিয়ে সুঝিয়ে দিতে হবে। বাসাবাড়ির কাজ প্রথম করছে তো, এমনিতে সে ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়ায়। বাদল মেজে ঝাড় দিচ্ছিল। রানু তার দিকে তাকিয়ে রইল। রানুর ভাবভঙ্গি অধিক শোকে ক্রংকিট টাইপ। মাজেদা খালা দীর্ঘ চিঠি লিখেছেন, শুরু করেছেন একটা নিরীহ প্রাণীকে দিয়ে। এই গাধা, তুই কি শুরু করেছিস? রানুকে কি বুঝিয়েছিস? মেয়েটা আমার কাছে এসে কেঁদে টেদে অস্থির। সবসময় রহস্য করা যায় না, মানুষকে স্বাভাবিক আচরণ করতে হয়। বয়স তো কম হয়নি, এখন স্বাভাবিক হওয়ার চেষ্টা করে দেখ। আমি কয়েকদিন কথা বলে দেখেছি, রানু মেয়েটা ভালো। ভালো মেয়েদের কপালে দুঃখ থাকে, এই মেয়ের কপালেও নানান দুঃখ। বেচারি এত কষ্ট করে ঢাকায় আছে, গ্রামে তার মা একা। সেই মায়ের কাছে চিঠি গেছে যে রানু ঢাকায় বেশ্যাগিরি করে জীবনযাপন করে। সন্ধ্যার পর থেকে তাকে নাকি চন্দ্রিমা উদ্যানে পাওয়া যায়। রানু যে হোস্টেলে থাকে, সেখানকার কোনো মেয়েই কাজটা করেছে। হোস্টেল থেকেও রানুকে নোটিশ দিয়েছে যেন হোস্টেল ছেড়ে যায়। সে এখন যাবে কোথায়? তার থাকার জায়গা দরকার, টাকা পয়সা দরকার। রানুর কাছে শুনলাম, তুই বাগড়া দিচ্ছিস যেন পল্টু ভাইজান কিডনি না কেনেন। এটা কেমন কথা? মেয়েটাকে আমি আবার পাঠালাম, তোর দায়িত্ব আজকালের মধ্যে কিডনির বিষয় ফাইনাল করে আমাকে জানানো। ভালো কোনো ছেলে পাওয়া গেলে আমি নিজ খরচায় মেয়েটার বিয়ে দিতে চাই। তোর সন্ধানে কেউ কি আছে? আচ্ছা শোন, তোর পাতানা খালার ছেলে বাদলা, ওই ছেলে তো এখনো বিয়ে করেনি, ওর সঙ্গে ব্যবস্থা করা যায় না? ইতি তোর মাজেদা খালা। পুনশ্চ এক, পল্টু ভাইজান নাকি ইলিশ মাছের ডিমের ঝোল খেতে চেয়েছেন। রেঁধে পাঠালাম, ওনার কেমন লাগলো জানাবি। ঝাল মনে হয় একটু বেশি হয়ে গেছে। এখানকার বাজারের সবই মিষ্টি টাইপ কাঁচামরিচ, এটা যে এত ঝাল আগে বুঝতে পারিনি। পুনশ্চ দুই, কি লিখতে চেয়েছিলাম ভুলে গেছি। ও হ্যাঁ, মনে পড়েছে, পল্টু ভাইজানের শোবার ঘরে আমার ছবিটা কি এখনো ঝুলছে? এই ছবি যে আমার কিশোরী বয়সের তা রানুকে বলবি না। সে যদি নিজে থেকে বুঝে ফেলে তাহলে ভিন্ন কথা। পল্টু স্যারের খাওয়া শেষ হয়েছে। তিনি রানুর দিকে তাকিয়ে বললেন, তোমার জব পার্মানেন্ট। মাঝে মধ্যে মনে হয় ভালো মন্দ খাওয়ার জন্য বেঁচে থাকি। নবরত্ন সভার আবুল ফজলের নাম শুনেছ? রানু বলল, না। তিনি মোগল সম্রাট আকবর দ্য গ্রেটের 9 রত্নের এক রত্ন। তিনি আকবরের একটা জীবনী লিখেছেন, নাম আইন-ই আকবরী। সেখানে সম্রাট আকবর কি কি খেতেন সেই সব লেখা আছে। মরে যাবার আগে
তার পছন্দের একটা খাবার খেতে ইচ্ছে করছে। রেসিপিও উনি লিখে গেছেন। রেসিপি বললে রাঁধতে পারবে? রেসিপি কি? পল্টু স্যার আগ্রহের সঙ্গে বললেন, খাবারটার নাম দুনিয়া যা। 10 মাংসের সঙ্গে 10 পেঁয়াজের রস মিশাতে হবে, 1 পোয়া লবণ দিতে হবে, কিছু গোলমরিচের গুঁড়া, তারপর অল্প আঁচে জাল হতে থাকবে। আর কিছু না? আর কিছু তো লেখা ছিল না। রানু বলল, চেষ্টা করে দেখতে পারি, তবে খেতে পারবেন বলে মনে হয় না। তেল ঘি ছাড়া কেমন হবে খাবারটা? পল্টু স্যার বললেন, পেঁয়াজের রসে রান্নাই এই খাবারের বিশেষত্ব। হিমু, বাবুর্চির কাছ থেকে জেনে নাও কি কি লাগবে। আজ রাতে আমি আকবর বাদশাহ দুনিয়া যা খাবো। রানু বলল, আমাকে বাবুর্চি ডাকবেন না, আমার নাম রানু, আমাকে রানু ডাকবেন। আমাকে একটা ঘর দেখিয়ে দিন যেখানে আমি রাতে থাকব। হোস্টেল থেকে আমার কিছু জিনিসপত্র আনতে হবে। বাদল বলল, আমি আপনার সঙ্গে যাব, সব নিয়ে আসব। ঘটনা দ্রুত ঘটছে, কোন দিকে যাচ্ছে কে জানে। সন্ধ্যা 7টা, রান্নাঘরে দুনিয়া যা রান্না হচ্ছে। সাহায্যকারী পরামর্শদাতা হচ্ছে বাদল। তার উৎসাহ তুঙ্গস্পর্শী। মনে হচ্ছে রানু বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট হয়ে সে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। একটু পর পর রানুর হাসির শব্দও আসছে। বাদলের হাসির আওয়াজ পাচ্ছি না। দুজন মানুষের মধ্যে একজন যখন হাসে তখন অন্যজনকেও হাসতে হয়। বাদল হাসছে না কেন বুঝতে পারছি না। দুজন দুজনের কথাবার্তাও ইতিমধ্যেই রহস্যজনক হয়ে আসছে। রানু, রান্নাঘরে দাঁড়িয়ে আছেন কেন? ধোঁয়ায় আপনার কষ্ট হচ্ছে। বাদল, তোমার তো কষ্ট হচ্ছে, তুমি তো ধোঁয়া প্রুফ না। রানু বলল, মেয়েদের আবার ধোঁয়ার কষ্ট। তোমরা মেয়েদের এত ছোট করে দেখো কেন? রানু বলল, আপনারাই আমাদের ছোট করে দেখেন। খুব ভুল কথা বলছো রানী। রানী বলছেন কেন? আমার নাম রানু। সরি, ভুলে রানী বলে ফেলেছি। স্লিপ অফ টাং। সবার সামনে এরকম স্লিপ অফ টাং যেন না হয়, অন্য কিছু ভেবে বসতে পারে। অন্য কি ভাববে? ইস, আপনি বোকা নাকি? কেন বুঝতে পাচ্ছেন না? রানী, আসলেই বুঝতে পাচ্ছি না। আবার রানী? শুনুন, প্রেমিকরাই শুধু তাদের প্রেমিকাদের রানী বলে ডাকে, কিংবা জান পাখি ডাকে। খুবই হাস্যকর। হাস্যকর কেন হবে? আমার কাছে হাস্যকর। আমি মেঝেতে চাদর বিছিয়ে ঘুমাবার আয়োজন করছি। বাদল হন্তদন্ত হয়ে ঢুকল, হাতে মোবাইল টেলিফোন। হিমুদা, বাবার সঙ্গে একটু কথা বলো তো। বাবা কিছু না বুঝেই চিৎকার চেঁচামেচি করছে। তুমি পুরো বিষয়টা সুন্দর করে গুছিয়ে বলো। আমি গম্ভীর গলা বের করলাম, হ্যালো। খালু সাহেব ধমকে উঠলেন, হিমুনা? জি। এরকম করে কথা বলছো কেন? সমস্যা কি? কোনো সমস্যা নেই। বাদলের ব্যাপারটা কি আমাকে বলো। কিছুই লুকাবে না। সে করছে কি? এই মুহূর্তে সে সন্দেহজনক চরিত্রের এক বাবুর্চি মহিলার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। পেঁয়াজ কেটে দিচ্ছে এবং নিচু গলায় গল্পগুজবও করছে। হোয়াট? সত্যি কথা জানতে চাচ্ছেন? সত্যি কথা বললাম। তবে বাবুর্চিটার চেহারা ভালো। চরিত্র সন্দেহজনক হলেও চেহারা খারাপ না। সন্দেহজনক চরিত্র মানে কি? সন্ধ্যার পর চন্দ্রিমা উদ্যানে কাস্টমারের খুঁজে ঘুরে বলে জনশ্রুতি আছে। বাদল ওর সঙ্গে জুটল কিভাবে? বলতে চাচ্ছি না খালু সাহেব। কেন বলতে চাচ্ছ না? হয়তো ব্যাপারটা আপনি সহজভাবে নিতে পারবেন না। হিমু, ঝেড়ে কাশো। ঝেড়ে কাশো বললাম। আই অর্ডার ইউ টু চার্জ। বাদল যে বাসায় পার্ট টাইম চাকরের কাজ নিয়েছে, সন্দেহজনক চরিত্রের ওই মেয়েও সেই বাড়িতেই কাজ করে। কি বললে? বাদল পার্ট টাইম চাকরের কাজ নিয়েছে? জি। মহানন্দে ঘর ঝাড় দিচ্ছে, মেজে ভেজা তোয়ালে দিয়ে মুছছে। আমার ধারণা ছাত্র পড়ানোর মনোটনিক কাটানোর জন্যে সেই কাজ করছে। খালু সাহেব টেলিফোনে সিংহনাদ করলেন, বাদলকে টেলিফোনটা দাও, আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো। আমি বিনীত গলায় বললাম, বাদলকে টেলিফোন দিতে হলে আমাকে রান্নাঘরে যেতে হয়। কাজটা করতে চাচ্ছি না। তাদের কি অবস্থায় দেখব কে জানে। বললাম না,
মেয়েটার চরিত্র সন্দেহজনক। বাদল কোন বাসায় আছে সেই ঠিকানা দাও, আমি আসছি। আমি ঠিকানা দিয়ে বললাম, আজ না এসে আপনি বরং আগামীকাল সন্ধ্যায় আসুন। আজ এলে সমস্যা কি? আজ বৃহস্পতিবার, আপনার বোতল দিবস। আজ এলে আপনার বোতল দিবসটা মাটি হবে। কাল সন্ধ্যায় আসুন, হাতে নাতে আসামি গ্রেফতার করে নিয়ে যান। বাদল কি সত্যিই চাকরের কাজ নিয়েছে? জি, তবে পার্ট টাইম কাজ। এটা একটা আশার কথা। খালু সাহেব, বুঝতে পারছি আজ আপনার মন খুবই শান্ত। এক কাজ করেন, আজ একটু সকাল সকাল ছাদে চলে যান। ওমর খৈয়াম বলেছেন। রাখো তোমার ওমর খৈয়াম। আমি কি চিজ বাদল কাল সন্ধ্যায় জানবে। রানু বাদল কথামালা আবার শুরু হয়েছে। আমি লকারের রিং ঘোরাচ্ছি এবং কথা শুনছি। রানু বলল, জানেন, আমার খুব শখ টিভি নাটকে অভিনয় করা, কিন্তু এত বাজে চেহারা কে আমাকে নেবে বলুন? বাদল বলল, তোমার চেহারা খারাপ কে বলল? সবাই বলে। আমার সামনে বলে দেখুক। আপনার সামনে বললে আপনি কি করবেন? আমি ঘুষি দিয়ে নাকশা ফাটিয়ে দেব। হা হা হা। ঘটনা দ্রুত ঘটছে, কোন দিকে যাচ্ছে তাও বোঝা যাচ্ছে। লেখকরা আনন্দিত মানুষের বর্ণনা নানাভাবে করেন। কেউ লেখেন লোকটা আনন্দে ঝলমল করছে, কেউ লেখেন সে আনন্দে আটখানা। রবীন্দ্রনাথ লেখেন বিমলানন্দের চাপা আভায় তাহার মুখমণ্ডলে। এই মুহূর্তে আমি যাকে দেখছি তার আনন্দ কবি সাহিত্যিকের ভাষায় প্রকাশ করা কঠিন। আনন্দে আটখানার জায়গায় আনন্দে 11খানা বলতে পারি, তাতেও ইতর বিশেষ হয় না। আনন্দিত ভদ্রলোকের নাম আব্দুস সাত্তার, ডবল স্বর্ণপদক প্রাপ্ত হোমিওপ্যাথি চিকিৎসক, এমসি এমআর পিএল, শেফা ক্লিনিকের কর্ণধার। তিনি বসে আছেন পল্টু সাহেবের সামনের বেতের চেয়ারে। তার হাতে হলদিরামের শনপাপড়ির প্যাকেট। সন্দেশ, রসগোল্লার মরণ ঘণ্টা সম্ভবত বেজে গেছে। হলদিরাম বাবুরা ঝেঁটিয়ে সব বিদেয় করার সংকল্পে নেমেছেন। সত্তার সাহেব শনপাপড়ির প্যাকেট পল্টু স্যারের দিকে এগিয়ে বললেন, নে, তোর জন্য এনেছি ঘিয়ে ভাজা শনপাপড়ি, অমৃতের কাছাকাছি। পল্টু স্যার হাত বাড়িয়ে প্যাকেট করা অমৃত নিলেন। সত্তার সাহেব বললেন, তোর চাকরটাকে বল প্যাকেট খুলে সুন্দর করে সাজিয়ে মিষ্টি দিতে। ওটার নাম যেন কি? কাঞ্চনজঙ্ঘা না? ওর নাম হিমু। সত্তার সাহেব আমাকে ডাকার আগেই আমি ছুটে গেলাম। চাকরদের মতো আনারি হাতে প্যাকেট খুলতে গিয়ে প্লাস্টিকের প্যাকেট মেঝেতে ফেলে দিলাম। সত্তার সাহেবের ধমক দেওয়ার কথা, ধমক দিলেন না। মধুর গলায় বললেন, ভালো আছিস? জি স্যার, ভালো আছি। একটা শনপাপড়ি তুই নিয়ে যা, আরাম করে খা। আমি বললাম, স্যার, একটা নিলে হবে না, আমরা 4 জন। অনুমতি দিলে 4 পিস নিয়ে যাই। 4 জন মানে? আমি, স্যারের ড্রাইভার, স্যারের বাবুর্চি, পার্ট টাইম ক্লিনার। সাত্তার সাহেব চোখ কপালে তোলার চেষ্টা করতে করতে বললেন, টাকা পয়সা তো দেখি হরিলুট হচ্ছে। সব বন্ধ, এখন থেকে পুরো কন্ট্রোল আমার হাতে। হিমু, তুই যা, কড়া করে 1 কাপ চা বানিয়ে আন। চা খেতে খেতে আমি বুঝিয়ে বলবো কেন পুরো কন্ট্রোল আমার হাতে। পল্টু, তুমিও বই পড়া বন্ধ করে আমার কথা শুনো, তোমারও শোনা প্রয়োজন। আমাদের সবার হাতে হলদিরামের 1 পিস করে শনপাপড়ি, সত্তার সাহেবের হাতে চায়ের কাপ, পল্টু স্যারের হাতে একটা বই, নাম বিষাক্ত গাছ থেকে সাবধান। লেখকের নাম প্রশান্ত কুমার ভট্টাচার্য। বই পড়ায় বাধা পড়েছে বলে স্যার বিরক্ত। বিরক্ত প্রকাশ করতে পারছে না বলে আরো বিরক্ত। কম্পাউন্ড ইন্টারেস্টের মতো কম্পাউন্ড বিরক্তি। সত্তার সাহেব খকারি দিয়ে গলা পরিষ্কার করতে করতে বললেন, এখন আমি একটা সংবাদ দেব। সংবাদটা তোমাদের জন্য আনন্দেরও হতে পারে, আবার নিরানন্দেরও হতে পারে। সংবাদটা হচ্ছে, পল্টুর বিষয় সম্পত্তির বিষয়ে কোর্ট একটা অর্ডার জারি করেছে। আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নির ফটোকপি আমার কাছেই আছে। দেখতে চাইলে দেখতে পারো। কেউ দেখতে চাও? দেখতে চাইলে আওয়াজ দাও। আমরা 4 জনই একসঙ্গে নাসূচক মাথা নাড়ালাম। দেখতে চাই না। পাওয়ার দেখতে আনন্দ নেই।
পাওয়ার না দেখাতেই আনন্দ। সাত্তার সাহেব পল্টু স্যারের দিকে তাকিয়ে বললেন, তুই দেখতে চাস? পল্টু স্যার বললেন, কি দেখতে চাইব? পাওয়ার অফ অ্যাটর্নি? খামাকা এসব দেখতে চাইব কি জন্যে? জরুরি একটা বই পড়ছি। ঠিক আছে, তুই বই পড়তে থাক, আমি চাটা শেষ করে এদের সঙ্গে আলাপ করতে থাকি। পল্টু স্যার গভীর মনোযোগে পাঠ শুরু করলেন। আমি তার ঘরের উপর দিয়ে উকি দিলাম। তিনি পড়ছেন আতা গাছ। আতা গাছ যে বিষাক্ত আমার জানা ছিল না। জানা গেল ফল ছাড়া এই গাছের সবই বিষাক্ত। একটি বিষাক্ত গাছ মিষ্টি ফল দিচ্ছে, খুবই আশ্চর্যের ব্যাপার। মানুষের মধ্যেও কি এরকম আছে বিষাক্ত বাবা মার অসাধারণ সন্তান? সাত্তার সাহেব খাকরি দিয়ে আমার দিকে চোখ ইশারা করলেন। আমি ছুটে গেলাম, তার হাত থেকে চায়ের খালি পেয়ালা নিয়ে গেলাম। তিনি আয়েসি ভঙ্গিতে বললেন, তোমাদের স্যার যে মানসিকভাবে পঙ্গু একজন মানুষ, আশা করি ইতিমধ্যে তোমরা বুঝেছ। হিমু, বলো, তুমি কি বুঝেছ? ইয়েস স্যার। ডাক্তাররা তার বিষয়ে সার্টিফিকেট দিয়েছেন যে মানসিক ভারসাম্যহীন মানুষ। ডাক্তারদের সার্টিফিকেট বিষয়ে তোমাদের কোনো কথা আছে? আমি বললাম, স্যার, কথা নাই। যে লোক দিনরাত বই পড়ে এবং পায়ে ফ্যানের বাতাস দেয়, সে তো মানসিক ভারসাম্যহীন বটেই। সাত্তার সাহেব বললেন, গুড, তুই ইন্টেলিজেন্ট, তোকে আমার পছন্দ হচ্ছে। শুরুতে বদমাস টাইপ মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে না। আমি ছুটে গিয়ে সাত্তার সাহেবকে কদমবুচি করে ফেললাম। চাকর শ্রেণীদের নিজস্ব কিছু নীতিমালা আছে। প্রশংসাসূচক কিছু শুনলেই অতি দ্রুত কদমবুচি করা তার একটি। সামান্য ধমক দিলে আড়ালে অশ্রুবর্ষণও নীতিমালার অংশ। আড়ালেরও বিশেষত্ব আছে। আড়ালটা এমন হতে হবে যে যিনি ধমক দিয়েছেন তিনি দেখতে পান। হিমু, জি স্যার। তোর স্যারের বিশাল সম্পত্তির বিষয়ে তোরা অবগত আছিস কি? না, আমি জানি না। আমার কাছে শুনে রাখ, তার বিষয় সম্পত্তি যথেষ্টই আছে। মানসিক ভারসাম্যহীন লোকের কাছে এত বড় সম্পত্তি থাকা ঠিক না। দেখা যাবে হঠাৎ উইল করে সে সম্পত্তি লিখে দিল তার পোষা বিড়ালকে বা কুকুরকে। আমি বললাম, স্যারের কোনো পোষা কুকুর বিড়াল নাই। সাত্তার সাহেব বললেন, আমি কথার কথা বলছি। যাই হোক, এই সমস্ত নানান বিবেচনার প্রেক্ষিতে কোর্ট আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে। তার যাবতীয় বিষয় আমি দেখব। সে ব্যাংকের সঙ্গে কোনো রকম লেনদেন করতে পারবে না। যে বিপুল অপচয় সংসারের জন্য করা হচ্ছে তা সম্পূর্ণ বন্ধ করতে হবে। পল্টু কখনো গাড়ি নিয়ে কোথাও যায় না। অকারণে একটা গাড়ি পড়ে আছে, মাসে মাসে ড্রাইভারের বেতন গোনা হচ্ছে। আজ থেকে ড্রাইভার অফ। ড্রাইভার বলল, স্যার, এটা আপনি কি বললেন? সত্তার সাহেব বললেন, কি বলি কানে শুনো না? কানে ঠসালো, গাড়ি কিভাবে চালাবে? পেছন থেকে গাড়ি ডাবল হর্ন দিলেও তো কিছু শুনবে না। তোমার চাকরির ডাবল অফ। যাও, নিচে যাও, পাওনা বেতন থাকলে মিটাই দেওয়া হবে। ড্রাইভার নিচে নেমে গেল। সাত্তার সাহেব বাদলের দিকে তাকিয়ে বললেন, তোমার ডিউটি কি? বাদল কিছু বলার আগেই আমি বললাম, সে সে আমার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট। তোর আবার অ্যাসিস্ট্যান্টও লাগে? অ্যাসিস্ট্যান্টের চাকরি অফ। নাম কি? নাম বলে নিচে চলে যা। কি নাম? বাদল। ঝড় তুফান বৃষ্টি বাদলা এই বাড়িতে চলবে না। কিছুক্ষণের মধ্যে রানুর চাকরিও চলে গেল। তাকেও নিচে গিয়ে ড্রাইভারের পাশে দাঁড়াতে হলো। এত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু পল্টু স্যার নির্বিকার। তিনি বিষাক্ত গাছপালা নিয়েই আছেন। এই মুহূর্তে তার চেয়ে সুখী কেউ পৃথিবী নামক গ্রহে আছে তা মনে হচ্ছে না। আমি সাত্তার সাহেবের কাছে সামান্য এগিয়ে নিচু গলায় বললাম, স্যার, আপনি হিসেবে ভুল করেছেন। সত্তার সাহেব খ্যাক খ্যাক করে বললেন, আমি হিসাবে ভুল করছি মানে? কিসের হিসাব, কিসের ভুল? তুই আমার ভুল ধরার কে? আমি মাঠে নামলাম। হোমিওপ্যাথ সাহেবের যন্ত্রণা অনেকক্ষণ সহ্য করা গেছে, আর না, এখন যুদ্ধ দেহি। আমি বললাম, তুই তো করে অনেকক্ষণ ধরে করছিস। আর একবার তুই বললে কাপড় চোপড় সব খুলে ফেলবো। তোকে ন্যাংটো হয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে। আজ তুই আন্ডারওয়্যার পরে আসিস নাই কেন? তাহলে আন্ডারওয়্যার পরে নামতে পারতি, কিছুটা ইজ্জত রক্ষা হতো। সাত্তার সাহেব হঠাৎ গভীর জলে পড়ে গেলেন। তার মস্তিষ্ক খানিকটা জট পাকিয়ে গেল। চাকর শ্রেণীর একজন এমন কথা কিভাবে বলছে?
মস্তিষ্ক তার লজিক খুঁজছে। লজিক দ্রুত খুঁজে না পেলে কম্পিউটারের মতো সিস্টেম হ্যাং করবে। সাত্তার সাহেব ঘামতে শুরু করেছেন। তার চোখ লাল। হ্যাং হবার দিকেই তিনি যাচ্ছেন। আমি এবার তার সাহায্যে এগিয়ে এলাম। তার মস্তিষ্ক ঠান্ডা করার জন্যে বললাম, তোকে দেখে মনে হয় তুই ইন্টেলিজেন্ট লোক। তোর সঙ্গে কয়েকবার আমার দেখা হয়েছে। আমাকে চিনতে পারিস নাই? আমি সিআইডির লোক। আমাকে রাখা হয়েছে যেন আমি পল্টু সাহেবের কোনো বিপদ হয় কিনা সেটা দেখার জন্য। বিশ্বাস হয়? সাত্তার সাহেব হাঁ করে তাকিয়ে আছেন। তার ব্রেন এখনো হ্যাং অবস্থায় আছে। আমি বললাম, একটা কাজ করলেই তুই বিশ্বাস করবি। দ্বিতীয় প্রশ্ন আর মাথায় আসবে না। আমি কথা শেষ করে বাঁ হাতে আচমকা একটা চর বসিয়ে দিলাম। সাত্তার সাহেব চেয়ার নিয়ে উল্টে পড়তে পড়তে নিজেকে সামলালেন। অস্পষ্ট শব্দ করলেন, ও ক্ষুধারে। পল্টু স্যার বই থেকে মুখ তুলে বিরক্ত স্বরে বললেন, কি হচ্ছে? আমি বললাম, কিছুই হচ্ছে না স্যার, সামান্য আর্গুমেন্ট। আর্গুমেন্ট বাইরে গিয়ে করো, তোমাদের যন্ত্রণায় পড়তেও পাচ্ছি না। আমি সাত্তার সাহেবের দিকে তাকিয়ে বিনীত গলায় বললাম, স্যার চলুন আমরা বসার ঘরে যাই। নিজেদের মধ্যে যেসব সমস্যা আছে তার সমাধান করি। রুদ্ধদ্বার বৈঠক। সাত্তার সাহেব নিঃশব্দে বসার ঘরে চলে গেলেন। তিনি এখনো বিশ্বাস অবিশ্বাসের সীমারেখায় আছেন। এখান থেকে বের হতে তার সময় লাগবে। বসার ঘরে আমরা দুজন মুখোমুখি বসে আছি। সাত্তার সাহেব কিছু বলার পরিকল্পনা নিয়ে কয়েকবার গলা খাঁকরি দিলেন। কিছু বলতে পারলেন না। আমি বললাম, ইচ্ছে করলে আমার বিষয়ে সেইড অফিসে খোঁজ নিতে পারিস। হায়ার লেভেলে খোঁজ নিতে যাবি, বলবি সিরাজুল ইসলাম নাম, হিমু আমার ছদ্মনাম। সাত্তার সাহেব বললেন, আমি ঝামেলা পছন্দ করি না। আপনি পুলিশের লোক হন আর যেই হন, আমি কোর্টের অর্ডার নিয়ে এসেছি। দুজন ডাক্তার সার্টিফিকেট দিয়েছে যে পল্টু পাগল। একজন হলেন প্রফেসর কেরামত আলী, অ্যাসোসিয়েট প্রফেসর অব সাইকিয়াট্রিস্ট। আমি বললাম, পয়সা দিলে ডাক্তারের সার্টিফিকেট পাওয়া যায়। দুজন ডাক্তার বলেছে পল্টু স্যার পাগল, 10 জন বলবে পাগল না। হাইকোর্টে আপিল হবে। উল্টা মামলা হবে যে সুস্থ মানুষকে পাগল সাজিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্র। মামলা মোকদ্দমা আমি ভয় পাই না। ভয় না পাওয়ায় ভালো। আমি একটা প্রস্তাব দেই। কি প্রস্তাব? আমি কিছুক্ষণ শীতল চোখে তাকিয়ে তুই থেকে আপনিতে উঠে এলাম। গলার স্বর নিচু করে বললাম, আমাকে দলে নিন। পল্টু স্যারের সম্পত্তির পার্সেন্টেজের বিনিময়ে আমি আপনার হয়ে কাজ করব। কত পার্সেন্ট? আপনিই বলুন কত। গুরুত্ব বুঝে বলবেন। সত্তার সাহেব চুপ করে আছেন। বিরাট ধাঁধায় পড়ে গেছেন। ধাঁধায় পড়ারই কথা। আমি বললাম, বাসায় যান। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন। আমার নিজের প্রস্তাব হলো 50-50। যদি আমার প্রস্তাবে রাজি থাকেন, কিসলুকে দিয়ে একটা সাদা গোলাপের তোড়া পাঠাবেন। সাদা হচ্ছে সন্ধির প্রতীক। কিসলুটাকে? আমি বললাম, নাম শুনে মনে হলো আকাশ থেকে পড়েছেন। কিসলু আপনার ছেলের বন্ধু। একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়। পিস্তলের যে গুলি আছে সেটা পিস্তলে ফিট করে না। চিনেছেন? হ্যাঁ। চা খাবেন? না। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করুন। একটা আপনি হাতে নিন, একটা আমার হাতে দিন। সিগারেটের রং সাদা। দুজন দুজনকে সাদা লাঠি দেখাচ্ছি। তার মানে কি বুঝতে পারছেন? শান্তির চেষ্টা। সাত্তার সাহেব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। একটা বাড়িয়ে দিলেন আমার দিকে। ভদ্রলোকের ব্রেন এখনো পুরোপুরি কাজ করছে না। আমি সিগারেট উঁচু করে বললাম, শান্তি, শান্তি, শান্তি। সাত্তার সাহেবও বিড়বিড় করে বললেন, শান্তি, শান্তি। আমি বললাম, আপনি সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ুন। আপনি যেখানে ধোঁয়া ছাড়বেন আমিও সেখানে ধোঁয়া ছাড়ব। মানুষ শান্তির পতাকা উড়ায়, আমরা উড়াবো শান্তির ধোঁয়া। ঠিক আছে? হুম। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমুর মধ্যদুপুর। আজ শুনলেন গল্পের 3য় পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।